স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এছাড়া 45 ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে দখলদার দেশটি। সোমবার সন্ধ্যায় মুক্তি পান ওই 5 ফিলিস্তিনি। পরে তাদের শারীরিক পরীক্ষার জন্য আল আকসা হাসপাতালে নেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল তাদের কাছে আরও 45 জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত মোট 270টি মরদেহ গাজায় ফেরত এসেছে। মন্ত্রণালয় বলছে ফরেনজিক টিম এখন পর্যন্ত 78টি মরদেহ শনাক্ত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন ফেরত পাওয়া অনেক মরদেহের নির্যাতনের চিহ্ন ছিল। কারো হাত বাঁধা, চোখ বেঁধে রাখা, মুখ বিকৃত এমন অবস্থায় মরদেহগুলো পাঠানো হয়। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সোমবার রাফার উত্তরে ইসরায়েলি গুলিতে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 2 জন নিহত ও আহত হয়েছেন 7 জন। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ জোরদার করার ঘোষণার একদিন পরে লেবাননে হামলা চালিয়েছে দেশটি। স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে। দইর শহরের একটি গাড়িতে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে হিজবুল্লাহর একটি বিশেষ ইউনিটের কমান্ডার নিহত হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী। অন্যদিকে নিহত আরেকজনের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগ আনে দেশটি। এর আগে নাবাতি জেলায় আইডিএফের আক্রমণে 4 জন নিহত হয়েছিল। সংঘাতে লিপ্ত দেশ দুটির মধ্যে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। তবে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা সরাসরি নাকচ করে দেন। ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলা হতে পারে সংবাদ মাধ্যমের এমন খবর অস্বীকার করেন ট্রাম্প। জানান এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এদিকে ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির কাছে পুয়ের্তো রিকোতে একটি পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচন আজ। একে ঘিরে 7,35,000-এরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রতিবেদন বলছে প্রেসিডেন্ট নির্বাচনের পর নিউ ইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। রোববার একদিনেই আগাম ভোট দেয় 1,51,000 মানুষ। এবার 35 বছর বয়সের কম বয়সী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। এদিকে সবশেষ 4 বারের জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি। তবে মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। To accept the results and concede if he loses. জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ আনুষ্ঠানিকভাবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার বিষয় হবে দেশটিতে বিভিন্ন অপরাধে জড়িত সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানো। এর আগে আহমেদ আল শারাকে যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি রোববার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নভেম্বরের শুরুর দিকে হোয়াইট হাউস সফর করবেন। আলোচনার মূল বিষয় হবে সিরিয়া পুনর্গঠন। মার্কিন বিশেষ দূত টম বারাক প্রথম এ সফরের ঘোষণা দেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান সফরটি নভেম্বরের 10 তারিখের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে পারে। কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার জন্য আবেদনকারী প্রায় 75% ভারতীয় শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডার প্রশাসন।
এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর দেশটির বিধিনিষেধ ও ভিসা আবেদন প্রক্রিয়া কঠিন করায় আগ্রহ হারাচ্ছে ভিসা প্রত্যাশীরা। এর আগে অস্থায়ী অভিবাসন রোধ এবং শিক্ষার্থী ভিসা জালিয়াতি মোকাবিলার পদক্ষেপের অংশ হিসেবে কানাডা 2025 সালের প্রথম দিকে টানা দ্বিতীয় বছরের জন্য আন্তর্জাতিক ছাত্র পারমিটের সংখ্যা কমিয়ে দিয়েছে। সরকারি তথ্য বলছে 2023 সালের আগস্টে ভিসা আবেদন বাতিলের হার যেখানে 32% ছিল, সেখানে চলতি বছর আগস্টে প্রায় 74% ভারতীয় আবেদনকারীর পারমিট বাতিল করেছে কানাডা। ইরাকের আলদেলমাস জলাভূমি শুকিয়ে যাওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় সম্প্রদায়ের লোকজন। একসময় এই জলাশয়ের ওপর নির্ভরশীল জেলেদের জীবন ও জীবিকা এখন হুমকির মুখে। একসময় ইরাকের প্রাণকেন্দ্র ছিল আলদেলমাস জলাভূমি। সেখানে দেখা মিলত নানা রকমের মাছ ও পাখির। জেলেরাও নির্ভর করত এই জলাভূমির ওপর। কিন্তু আজ সেখানে নেমে এসেছে নীরবতা। নেই কোনো পাখি, নেই মাছ। শুকনো মাটি, পরিত্যক্ত নৌকা আর ধুলায় ঢেকে যাওয়া জলাশয়ের তলদেশ। আমরা এখন এমন এক সংকটে আছি যা শুধু পরিবেশ নয়, আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। পানির অভাব, খরা আর জলবায়ু পরিবর্তনের প্রভাব, এসব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এখন অত্যন্ত জরুরি। ওই জায়গার মানুষ মনে করে এর একমাত্র কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বৃষ্টিপাতের ঘাটতি। বৃষ্টি কমে যাওয়ায় টাইগ্রিস ও ইউফ্রেটসিস সহ প্রায় সব নদীর পানির স্তর নেমে গেছে। ফলাফল, আলদেলমাজের মতো জলাভূমিগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। যে জলাশয় একসময় আমাদের জীবিকার উৎস ছিল, তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। মাটিগুলো ফেটে গেছে, তার সঙ্গে জীবনও যেন শুকিয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে ইরাকে খরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। এই সংকট থেকে বের হয়ে আসতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান বিশেষজ্ঞরা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।